আমাদের টপিক হচ্ছে গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের জন্য উৎপন্ন প্রতিবিম্বের চিত্র অঙ্কন। এখন দেখো, যে কোনো আয়নাতে যখন আমরা ছবি দেখি, তাহলে সেই ছবির জন্য বা এই চিত্রের জন্য বা এই বস্তুর জন্য আয়নায় কিন্তু অনেকগুলো আলোক রশ্মি কি হয়, প্রতিফলিত হয়। যে হয়তো এখান থেকে আলোক রশ্মি যাচ্ছে, একটা কণা পথে যাচ্ছে, এরকম আলোক রশ্মিগুলো কিন্তু প্রতিফলিত হয়ে কিন্তু ফিরে ফিরে নির্দিষ্ট পথে ফিরে ফিরে যাচ্ছে। তো এটা সমতল আয়নার ক্ষেত্রে, কিন্তু আমাদের টপিক হচ্ছে গোলীয় দর্পণে। এখন গোলীয় দর্পণের ক্ষেত্রে যদি কোনো বস্তুকে রাখা হয়, সেক্ষেত্রে কি হবে না, গোলীয় দর্পণের কাছে থাকা কোনো বস্তুর ক্ষেত্রেও কি হবে না, ওই বস্তু থেকে কিন্তু অসংখ্য রশ্মি যাবে। এটা যদি অবতল হয়, অবতল দর্পণ, তাহলে এখান থেকেও কি হবে না, অসংখ্য রশ্মি, আলোক রশ্মি যাবে, বা এখানে এই আয়নার এই অবতল দর্পণের উপর কি হবে, প্রতিফলিত হবে। এখন প্রতিফলিত হওয়ার পর তারা কোন পথে যাবে, কি করবে, কেমন ভাবে যাবে, এগুলো হচ্ছে আমাদের জানার বিষয়। এগুলো যদি না জানি তাহলে কিন্তু এই বিষয়ক আইডিয়া আমাদের আসবে না। তো হয়তো বস্তু হোক বা কোনো জিনিস থেকে অসংখ্য আলোক রশ্মি কি হয়, বের হচ্ছে, বেরিয়ে যাওয়ার পর এটা অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, তার উপর কি হচ্ছে, প্রতিফলিত হচ্ছে বা হবে। তাদের মধ্যে যে কোনো চারজন, অসংখ্য, এখান থেকে গাদা গাদা রশ্মি যাবে, গাদা গাদা অনেকগুলো, তাদের মধ্যে চারজনকে আমরা দেখব। তাহলে ওই চারজনকে দেখলেই যে কিরকম প্রতিবিম্বের আকারটা হবে বা কিরকম দেখা যাবে ছবিটা, সেটা কিন্তু আমরা নিজেরাই বলতে পারব। সেই চার রকম হলো, যদি মনে করো যে চারটি আলোক রশ্মি আছে, আলোক রশ্মি, তাদের মধ্যে যে কোনো দুটি যদি নেই, যে কোনো দুটি, তাহলে কিন্তু প্রতিবিম্ব গঠন করা যাবে কোন বস্তু এই গোলীয় দর্পণের উপর। সেই চারটি, টোটাল যে চারটি নেব, তার মধ্যে যে কোনো দুটি আমাদের নিলেই কিন্তু প্রতিবিম্বটা গঠন হবে। তো সেই যে কোনো দুটি নিয়ে দেখছি কি কি ব্যাপার স্যাপার। এক নম্বর নিচ্ছি যে প্রধান অক্ষের সমান্তরাল, সমান্তরাল আলোক রশ্মি। তাহলে এই হচ্ছে আমার অবতল দর্পণ, আর এই হচ্ছে আমার, এটাকে এদিকে করি, উত্তল দর্পণ। তাহলে আচ্ছা, এটা যদি আমার বক্রতা কেন্দ্র হয়, এটা যদি এফ ফোকাস হয়, এর ক্ষেত্রেও কি হবে
না এইটা হচ্ছে এফ, এখানে হচ্ছে সি, বক্রতা কেন্দ্র। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, যদি প্রধান অক্ষ এই যে এটা, এখানে পি নাম দিই, এটা মেরু, এটা ফোকাস, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মি অবতল দর্পণে প্রতিফলিত হয়, তাহলে এর সাথে সমান্তরাল যে আলোক রশ্মি সেটা কি হবে না, এইখানে যদি ফোকাসটা নিই, তাহলে এই ফোকাস দিয়ে প্রতিফলিত হওয়ার পর ফোকাস দিয়ে চলে যাবে। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে না, যদি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আলোক রশ্মি চালনা করা হয়, তাহলে এই পথে চলে যাবে। এইখানে কি হবে না, এই ডট 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 দিয়ে দিচ্ছি, না ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে রশ্মিটা অপসৃত হচ্ছে বলে মনে হবে, অপসৃত। আর অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে না, সরাসরি ফোকাস দিয়ে ও বেরিয়ে চলে যাবে। আবার যদি এর উল্টোটা নেই, যে যদি ফোকাস দিয়ে, মুখ্য ফোকাস যেটা, এই মুখ্য ফোকাস দিয়ে যদি রশ্মি চালনা করি কোথায়, অবতল দর্পণের উপর, তাহলে সেটা কি হবে না, প্রধান অক্ষের সমান্তরাল পথে চলে যাবে। এর ক্ষেত্রেও কি, উত্তল দর্পণের ক্ষেত্রে না, যদি মুখ্য ফোকাসের দিকে আলোক রশ্মি চালনা করা হয়, তাহলে অবতল দর্পণের উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে না, সেটা ওই দর্পণের বক্রতা এই প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। তাহলে এক নম্বরে প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি চালনা করি, তাহলে কি পেলাম না, সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর দুই নম্বর যে মুখ্য ফোকাস দিয়ে, যদি মুখ্য ফোকাস দিয়ে আলোক রশ্মি যদি চালনা করা হয়, তাহলে কি হবে না, সেটা ওই প্রধান অক্ষের সমান্তরালে কিন্তু প্রতিফলিত হয়ে চলে যাবে। নেক্সট হচ্ছে যে, তাহলে দুটো পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে যে, যদি বক্রতা কেন্দ্রগামী বা বক্রতা কেন্দ্রের দিকে পরিচালিত আলোক রশ্মির ক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে উত্তল আর অবতল দুটো দর্পণে নিই, তাহলে এ হচ্ছে অবতল আর এই হচ্ছে উত্তল। তাহলে এটা হচ্ছে ফোকাসটা, মুখ্য ফোকাসটা, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে মুখ্য ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে যদি বক্রতা কেন্দ্রগামী কোনো আলোক রশ্মি হয়,
তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে না ওই পথ দিয়ে কিন্তু আবার ফিরে আসবে। মোট কথা এখানে আপাতন কোণ আর প্রতিফলন কোণ যেটা সেটা কিন্তু 0 ডিগ্রি হবে, কোনো পার্থক্য নাই। যে পথ দিয়ে যাবে সেই পথ দিয়ে কিন্তু আবার চলে আসবে। উত্তল দর্পণের ক্ষেত্রেও কি হবে না বক্রতা কেন্দ্রের দিকে যদি কোনো রশ্মিকে পরিচালনা করা হয়, ধরে নিচ্ছি এরকম ভাবে এটাই স্থির হচ্ছে, তাহলে সেটাও কি হবে না ওই পথ দিয়ে কিন্তু আবার সে চলে যাবে, যে পথে এসছিল সেই পথ দিয়ে আবার প্রতিফলিত হয়ে চলে যাবে। এক্ষেত্রেও কিন্তু আপাতন কোণ আর প্রতিফলন কোণ কিন্তু কি হবে না 0 ডিগ্রি হবে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রেও কি না ওই একই কেস, যে পথে আসবে সেই পথেই চলে যাবে। উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু ওই একই জিনিস, যে পথে আসছে সেই পথেই চলে যাবে যদি বক্রতা কেন্দ্রের দিকে পরিচালনা করা হয় কোনো আলোক রশ্মিকে। তাহলে নেক্সট হচ্ছে যদি মেরুতে আলোক রশ্মি বা মেরুতে আলোক রশ্মির চালনা করা হয়, বা মেরুতে যদি কোনো আলোক রশ্মি প্রতিফলিত হয়, চালনা করার থেকে মেরুতে আলোক রশ্মির প্রতিফলন, সে কথাও লিখতে পারি যে যদি কোনো আলোক রশ্মি এই যে এটা হচ্ছে পি, এই যে এটা হচ্ছে আমার কি আলোক এই দর্পণের মেরু, অবতল দর্পণের মেরু এইটা, উত্তল দর্পণের ক্ষেত্রে এইখানে। তাহলে এইখানে যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে তাহলে প্রধান অক্ষের সাথে যে অ্যাঙ্গেলে সে আপতিত হয়েছে ঠিক ততটা অ্যাঙ্গেলে কিন্তু সে বেরিয়ে যাবে। যে এটাও যদি থিটা হয় তাহলে এটাও কি হবে ওই থিটা ডিগ্রি হবে। এটা যদি 10 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে তাহলে কিন্তু প্রতিফলন কোণটাও কি হবে ওই 10 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু সে প্রতিফলিত হয়ে আবার চলে যাবে। এর ক্ষেত্রেও কিন্তু ওই একই জিনিস, যে যদি মেরুতে কোনো আলোক রশ্মি উত্তল দর্পণের ক্ষেত্রে যদি চালনা করি তাহলে এর এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলও কি হবে ওই থিটা ডিগ্রি হবে। তাহলে এইরকম এইটাই হচ্ছে মানে এই রশ্মিগুলো আমাদেরকে বিশেষ করে এই দর্পণের প্রতিবিম্ব বা প্রতিবিম্বের চিত্র গঠনের ক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের খুবই ভাইটাল, এগুলোকে জানতে হবে যে কোথায় কেমন ভাবে রশ্মি পড়লে বা আপতিত হলে কেমন ভাবে সে আবার চলে যাচ্ছে। যদি ঠিকঠাক ভাবে না যায় তাহলে কিন্তু তুমি ছবি দেখতে পাবে না। আয়নার মধ্যে আমরা ঠিকঠাক ভাবে ছবি দেখতে পাই না, সঠিকভাবে সেই আলোক রশ্মি যে অসংখ্য আলোক রশ্মি যায় সেগুলো কিন্তু সঠিকভাবেই প্রতিফলিত হয়ে আবার আমাদের হয়তো চোখে পড়ে বলে আমরা সেই অনুরূপ ছবিই দেখতে পাই। এই যে দেওয়ালের ক্ষেত্রে কি হয় দেখতে পাই না, সেক্ষেত্রে আলোক রশ্মি আসছে এই অ্যাঙ্গেলে যাচ্ছে, কোনটা এইদিকে যাবে, কোনটা কোন দিকে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, যে কারণে সেক্ষেত্রে আমরা ছবি টবি দেখতে পাই না। কাজে এই দর্পণের ক্ষেত্রেও কি না প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের খুবই জরুরি। নেক্সট একটা টপিক হচ্ছে উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি উপাক্ষীয় রশ্মি উপাক্ষীয় রশ্মি এটাই যে মনে করো এই হচ্ছে আমার অবতল দর্পণ,
এই হচ্ছে আমার উত্তল দর্পণ, এটা অবতল। তাহলে এটা পি, এটাও পি দিচ্ছি, নাম দিচ্ছি এখানে এফ, এটা সি, এটা হচ্ছে এফ, এটা সি। তাহলে রশ্মি নিচ্ছি একটা, এইখানে একটা নিচ্ছি, এইখানে, এইখান থেকে একটা নিচ্ছি, নাম দিচ্ছি এ বি সি ডি ই এফ জি এইচ। এখানেও কি করছি, নাম দিচ্ছি, না এ বি সি ডি এরকম। তাহলে এই যে সিপি, সিপিটা হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধ, বা এই যে পুরোটা আমি ধরে নিচ্ছি প্রধান অক্ষ। তো মেরু, এটা হচ্ছে আমার মেরু, পি, পি হচ্ছে আমার মেরু। যেসব আলোক রশ্মিগুলো মেরুর খুব কাছাকাছি আপতিত হবে তাদেরই বলবো উপাক্ষীয় রশ্মি, বা এই প্রধান অক্ষের সাথে নতিটা হবে খুব কম, মানে খুব কম কোণ করে নিয়ে আপতিত হবে। কোথায় না, ঠিক মেরুতে নয়, মেরুর খুব কাছাকাছি সেই সকল রশ্মিগুলোকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। এক্ষেত্রে কিন্তু এরা অনেক দূরে দূরে, এ বি, এই তো জি এইচ, কিন্তু সি ডি আমরা দেখছি যে এ কিন্তু এর নিকটেই বা কাছাকাছি, মেরুর কাছাকাছি কিন্তু এসে আপতিত হয়েছে বা পড়েছে। তাহলে এই রশ্মিকে কিন্তু আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। এর ক্ষেত্রেও সি ডি যে রশ্মি, সেই রশ্মিকে বলা হবে উপাক্ষীয় রশ্মি। দূরে দূরে যারা আপতিত হবে তাদের কিন্তু উপাক্ষীয় রশ্মি বলা যাবে না। এরপর বইয়ে অনেক সময় বা মাধ্যমিকে কি হয় না, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে উত্তল দর্পণ আর অবতল দর্পণের ক্ষেত্রে এফ সমান আর বাই 2 বা আর সমান 2f এরকম প্রমাণ দেয়। সেই প্রমাণ তোমার যদি দরকার হয় বা তোমাদের দরকার হয়, চ্যানেলে গিয়ে তুমি যোগাযোগ নম্বর থেকে ফোন করলে তোমায় পিডিএফ দেওয়া হবে। তাছাড়া যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলে তুমি জুড়ে যাও তাহলে সেখানেও কিন্তু তুমি পেয়ে যাবে এই প্রমাণ দুটো, অবতল দর্পণের ক্ষেত্রেও আর উত্তল দর্পণের ক্ষেত্রেও।